আজকে আমাদের যে টপিকসটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইন। তো ইলেকট্রিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইনে অর্থাৎ ওভারহেড লাইনে আমরা এতদিন মেকানিক্যাল ডিজাইন করছি। মেকানিক্যাল ডিজাইনে দ্যাট মিন্স মেকানিক্যাল যে বিভিন্ন প্রপার্টিজ গুলো পোল থেকে শুরু করে ইনসুলেটর এবং তাদের বিভিন্ন ধরনের টাওয়ার, তারপরে আমাদের যে কন্ডাক্টিং মেটেরিয়াল, তাদের প্রপার্টিজ গুলো সম্বন্ধে আমরা আলোচনা করছি গত চ্যাপ্টারে। আজকে আমাদের যে নিউ চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল প্রপার্টিজ সম্বন্ধে আলোচনা করব। ইলেকট্রিক্যাল প্রপার্টিজ এর এখানকার এই যে যে ফিচার গুলো সেগুলো একটু যদি দেখি, কনস্ট্যান্স অফ ট্রান্সমিশন লাইন, রেজিস্ট্যান্স অফ ট্রান্সমিশন লাইন, স্কিন ইফেক্ট, ফ্লাক্স লিঙ্কেজ, ইন্ডাকটেন্স, সিঙ্গেল ফেজ ডুয়াল লাইনের জন্য ক্যালকুলেশন, থিক ওভারহেড লাইনের জন্য ইলেকট্রিক পটেনশিয়াল, ক্যাপাসিটেন্স এবং ক্যালকুলেশন। এই যে আমাদের কন্টেন্ট গুলো ছিল এগুলো। তো প্রথমেই আসি কনস্ট্যান্ট অফ এ ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের কনস্ট্যান্ট যে প্যারামিটার গুলো সেইগুলো আসলে কি, সেই জিনিসটা যদি আসি, আমরা জানি যে একটা ট্রান্সমিশন লাইন কনসিস্ট করে কি কন্ডাক্টরের মাধ্যমে, ঠিক আছে। কন্ডাক্টর, নট অনলি কন্ডাক্টর, অলসো দা, এখানে কন্ডাক্টর থাকে, পোল থাকে, তারপরে ট্রান্সফরমার থাকে। ট্রান্সফরমার একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে কন্ডাক্টর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, দ্যাট মিন্স সেন্ডিং ইন থেকে, যেমন এই যে এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দেখানো হচ্ছে ভিএস, দ্যাট মিন্স সেন্ডিং ভোল্টেজ, আর এখানে জেড এল দেখানো হচ্ছে, দ্যাট মিন্স লোড রেজিস্ট্যান্স বা লোড। তো সেন্ডিং ইন থেকে লোড রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স লোডে বা ডিস্ট্রিবিউশন সাইডে পৌঁছানো না আগ পর্যন্ত যে প্যারামিটার গুলো এই ট্রান্সমিশন লাইনে যুক্ত থাকে, এই প্যারামিটার গুলোকেই কনস্ট্যান্টস অফ ট্রান্সমিশন লাইন বলা হয়ে থাকে, ঠিক আছে। এই লেন্থ অফ ট্রান্সমিশন লাইনে যতগুলো, যেমন ট্রান্সমিশন লাইনে কি কি আছে এখানে বলা হয়েছে, ট্রান্সমিশন লাইন হ্যাজ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যালং দ্য হোল লেন্থ অফ দ্য লাইন। অর্থাৎ এই যে এই সেন্ডিং ইন্ড থেকে ডিস্ট্রিবিউশন লাইন পর্যন্ত, এখানে যাওয়া পর্যন্ত যে ট্রান্সমিশন লাইন আছে, এই ট্রান্সমিশন লাইনের হোল লেন্থে কি কি প্যারামিটার থাকতে পারে, প্যারামিটারটা আছে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স, এবং তারা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে সমানভাবে তারা বন্টন, সুষম বন্টন, যেটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড along the whole line. Before we pass on to the methods of finding this constant for the transmission line, it is profitable to understand them thoroughly. প্রথমেই দেখো এখান থেকে এটা কিভাবে করছে, এখানে সামেশন অফ আর মানে যতগুলো আর আছে এবং যতগুলো এল আছে তার সামেশন, এগুলোকে লাম্পড প্যারামিটার বলা হয়। এই রেজিস্ট্যান্স, ক্যাপাসিটেন্স, ইন্ডাকটেন্স এর ট্রান্সমিশন লাইনের এই প্যারামিটার গুলোকে লাম্প প্যারামিটার বলা হয়। লাম্প প্যারামিটার। তো রেজিস্ট্যান্স কি জিনিস সেটা একটা এখানে দেখা আছে, ইট ইজ দ্য অপোজিশন অফ লাইন কন্ডাক্টরস টু কারেন্ট ফ্লো। এটা আমরা আগে থেকেই জানি যে এটা কি করে, লাইন কন্ডাক্টরের কারেন্ট ফ্লোটাকে বাধা দান করে, অপোজিশন হিসেবে কাজ করে। রেজিস্ট্রেশন ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যালং দ্য হোল লেন্থ অফ দ্য লাইন। এই রেজিস্ট্যান্সটা কি করে, ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে হোল লেন্থ লাইনে, কিভাবে, সুষমভাবে, ইউনিফর্মলি থাকে। However, the performance of transmission line can be analyzed conveniently if distributed resistance is considered as lump. Considered as, এটা বলা হয়েছে যে ট্রান্সমিশন লাইনের পারফরম্যান্স ক্যালকুলেট করার জন্য বা অ্যানালাইজ করার জন্য ডিস্ট্রিবিউশন রেজিস্ট্যান্সটাকে একটা লাম্প প্যারামিটার হিসেবে কনসিডার করা হয়। এটি সামেশন অফ আর, যেমন এটা দেখানো। ইন্ডাকটেন্স কি জিনিস, ইন্ডাকটেন্স আমরা জানি যে একটা অল্টারনেটিং কারেন্ট যখন ফ্লো হয় একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, যখন হয় না অল্টারনেটিং কারেন্ট ফ্লোস থ্রু দ্য কন্ডাক্টর, অল্টারনেটিং কারেন্ট, এটা কিন্তু ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স কিন্তু এসির ক্ষেত্রে অনলি পসিবল, ডিসির ক্ষেত্রে কিন্তু পসিবল না, কারণ ডিসির ক্ষেত্রে কিন্তু কোনো ফ্রিকোয়েন্সি নাই। বাট ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স দে আর অলসো ডিপেন্ডেন্ট অন দ্য ফ্রিকোয়েন্সি। যেমন এক্সএল ইকুয়াল টু আমরা জানি ওমেগা এল, ওমেগা ইকুয়াল টু টুয়াইস বাই এফ। দ্যাট মিন্স এটা এফ রিলেটেড, এফ থাকতে হবে, ফ্রিকোয়েন্সি রিলেটেড। তো ফ্রিকোয়েন্সি যদি না থাকে তাহলে কিন্তু ইন্ডাকটেন্স সেখানে কম করবে, ইন্ডাকটেন্স ফ্লাক্স, যেমন চেঞ্জিং ফ্লাক্স থাকতে হবে, চেঞ্জিং ফ্লাক্স। ইন্ডাকটেন্সের ক্ষেত্রে চেঞ্জিং ফ্লাক্স ইজ সেট আপ। চেঞ্জিং ফ্লাক্স ইজ কি হচ্ছে, একটা চেঞ্জিং ফ্লাক্স
কি হচ্ছে সেট আপ হচ্ছে। এই চেঞ্জিং ফ্লাক্সটা এই সেট আপ হচ্ছে হুইচ লিঙ্কস দ্য কন্ডাক্টর। এই কন্ডাক্টর আমরা জানি যে অল্টারনেটিং কারেন্ট কি হয়, কন্ডাক্টরের ক্ষেত্রে ফ্লো হয়ে থাকে। তো কন্ডাক্টরের ক্ষেত্রে যখন অল্টারনেটিং কারেন্ট ফ্লো হয় তখন একটা চেঞ্জিং একটা ফ্লাক্সও সেখানে সেট আপ হয়। কারণ এটা কি কারেন্ট কিন্তু ফ্লো করে, কারেন্টে কিন্তু ইয়ে হয় ফ্লাক্সের পরিবর্তনের কারণে। তো ফ্লাক্সও কিন্তু একটা ফ্যাক্ট। A changing flux is set up which links the conductor. Due to these flux linkage, the conductor possesses inductance. Due to this flux linkage, এই যে ফ্লাক্স সেট আপ হচ্ছে, এই ফ্লাক্সের কারণে একটা ফ্লাক্স লিঙ্কেজ তৈরি হয় সেখানে। এই ফ্লাক্স লিঙ্কেজটা তৈরি হওয়ার পরে এইটাই কন্ডাক্টরকে প্রসেস করতেছে কিসে ইন্ডাকটেন্স ফর্ম করার জন্য। ইন্ডাকটেন্সটা ফর্ম করার মূলেই আছে ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজ ফর্ম করতেছে কিভাবে, যে অল্টারনেটিং কারেন্ট যখন ফ্লো হয় তখন সেখানে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। সেই ফ্লাক্সটাই হচ্ছে আমাদের এই ইন্ডাকটেন্স ফর্ম করার জন্য আমাদের দায়ী আর কি। তো ম্যাথমেটিক্যালি বলা হচ্ছে ইন্ডাকটেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্লাক্স লিঙ্কেজ পার অ্যাম্পিয়ার। ম্যাথমেটিক্যালি যেটা বলা হচ্ছে ইন্ডাকটেন্সের ডেফিনেশনটা হচ্ছে ইন্ডাকটেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ফ্লাক্স লিঙ্কেজ পার অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে এখানে সাই যেটা, এই সাই দ্বারা হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ বোঝাচ্ছে আর আই দ্বারা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার বোঝাচ্ছে। তাহলে ফ্লাক্স লিঙ্কেজ পার অ্যাম্পিয়ার, পার অ্যাম্পিয়ারে কি পরিমাণ, পার ইউনিট কারেন্টে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ তৈরি হচ্ছে, এটা দ্বারাই তার ইন্ডাকটেন্সের ডেফিনেশন বোঝানো হয়। তাহলে ইন্ডাকটেন্স L ইকুয়াল টু সাই বাই আই। এটা হচ্ছে ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি। এখানে সাই হচ্ছে ফ্লাক্স লিঙ্কেজ যেটার ইউনিট হচ্ছে ওয়েবার টার্ন, আর আই হচ্ছে কারেন্ট যেটা ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। The inductance is also uniformly distributed along the length of the line. ইন্ডাকটেন্সটাও আমাদের এই লাইনের লেন্থ অফ দ্য লাইন অর্থাৎ ট্রান্সমিশন লাইন বরাবর along the transmission line uniformly distributed হয়ে থাকে নরমালি। Again for the convenience of light it can be taken to the lump. এটাও যে এই অ্যানালাইসিস করার জন্য এটাকেও লাম্প প্যারামিটার হিসেবে কনসিডার করা হয়। অর্থাৎ যতগুলো ইন্ডাকটেন্সই থাকুক না কেন, যেমন এখানে R1 R2 R3 এবং অনেকগুলো রেজিস্ট্যান্স থাকতে পারে, তাহলে রেজিস্ট্যান্স গুলো সবগুলোকে সমন্বয় করে একটা রেজিস্ট্যান্স ফর্ম করাইছি, সেটা হচ্ছে আর সামেশন অফ আর, এটাকে ল্যাম্প বলা হচ্ছে। আবার অনেকগুলো ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টেন্স আছে, সবগুলোকে মিলে আমরা একটা ইন্ডাকটেন্সের মাধ্যমে কনসিডার করছি। তো এই যে ক্যালকুলেশন করার জন্য একটা সুবিধার জন্য আমরা এটা করে থাকি, এইটাকে ল্যাম্প প্যারামিটার বলা হয়। ক্যাপাসিটেন্স, এরপরে হচ্ছে আমাদের ক্যাপাসিটেন্স আসলে থাকে, তাহলে সেখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে এবং এই ক্যাপাসিটেন্সের মানটা হচ্ছে যে ওই যে লাইন কন্ডাক্টর গুলো যে আছে, এই লাইন কন্ডাক্টর গুলো যে কোনো একটা চার্জের মান ডিভাইডেড বাই এই দুইটা লাইন কন্ডাক্টরের মাঝে কি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স আছে, ভোল্টেজের ডিফারেন্স, দ্যাট মিন্স পটেনশিয়াল ডিফারেন্স যেটা সেটা, তাহলে ওই চার্জকে ওইখানকার ওই দুইটা কন্ডাক্টরের মাঝের পটেনশিয়াল ডিফারেন্স দ্বারা ভাগ করলে সেখানকার ক্যাপাসিটেন্সের মান ক্যালকুলেশন করা যায়। এখানে কি বলছে দেখো, we know that any two conductors separated by an insulating material constitute a capacitor। যেটা আমি বললাম যে আমরা জানি যে দুইটা কন্ডাক্টরকে সেপারেটেড করে তাদের মাঝখানে যদি একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল দ্বারা পূর্ণ করা হয় তাহলে সেখানে একটা ক্যাপাসিটর ফর্ম করে, ক্যাপাসিটর ফর্ম করে। As any two conductors of an overhead transmission line are separated by air which acts as an insulation। আমরা জানি যে ওভারহেড ট্রান্সমিশন লাইনে দুইটা কন্ডাক্টরের মাঝে আসলে যে ফাঁকা জায়গায় কি থাকে, অ্যাকচুয়ালি এয়ার থাকে, এয়ারই তো মানে বায়ু যেটাকে বলি, বাতাস, বাতাসই তো থাকে। আমরা যে দুই ট্রান্সমিশন লাইনে যদি তাকাই তাহলে দুইটা তার যদি আমরা ঝুলে গেছে, এই তারের মাঝে তো অন্য কিছু থাকে না, থাকে না, থাকে না, এর মাঝে কি থাকে, বায়ু থাকে, দ্যাট মিন্স এয়ার থাকে। এই এয়ারটাই অ্যাক্টস অ্যাজ অ্যান ইনসুলেশন হিসেবে কাজ করে, এয়ারটাই হচ্ছে ইনসুলেটিং প্রপার্টিজ হিসেবে ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মতো কাজ করে। দেয়ারফর সেজন্য কি হয়, এই ক্যাপাসিটেন্স ফর্ম করে, এই দুইটা ওভারহেড ট্রান্সমিশন লাইনের এই দুইটা কন্ডাক্টরের মাঝে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে। ক্যাপাসিটেন্স ফর্ম করার সত্যটা আবারও মনে রাখতে হবে যে দুইটা লাইন কন্ডাক্টরের মাঝে যদি কোনো ইনসুলেটিং প্রপার্টিজ বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল বা ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল যদি থাকে তাহলে সেখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে। যেহেতু ওভারহেড ট্রান্সমিশন লাইনে দুইটা কন্ডাক্টরের মাঝে এয়ার থাকে এবং এই এয়ারটাই ইনসুলেশন হিসেবে কাজ করে, এই এয়ার যেহেতু ইনসুলেশন হিসেবে কাজ করে দ্যাট মিন্স ইনসুলেটিং ম্যাটেরিয়ালের মতো কাজ করে, আর এই জন্যই এই দুইটা কন্ডাক্টরের মাঝে একটা ক্যাপাসিটেন্স
ফর্ম করে বা ক্যাপাসিট্যান্স এক্সিস্ট করে ইন বিটুইন টু কন্ডাক্টর। Therefore, the capacitance exists between any two overhead line conductor. The capacitance between the conductor is the charge per unit potential difference. এটা বললাম, তাহলে ক্যাপাসিট্যান্সের মানটা কি হবে? ক্যাপাসিট্যান্সের মানটা হবে এই কন্ডাক্টরের মধ্যে কন্ডাক্টরের যে চার্জ আছে সেই চার্জের মান এবং এই দুইটা কন্ডাক্টরের মাঝে যে পটেনশিয়াল ডিফারেন্স, দ্যাট মিন্স তাদের মাঝে যে ভোল্টেজের মান, সেই ভোল্টেজের যে রেশিও, এই রেশিওটাকে ক্যাপাসিট্যান্স এটা মান হবে সেইটা, অর্থাৎ সি ইকুয়াল টু কিউ বাই ভি। দ্যাট মিন্স এই যে লাইন কন্ডাক্টর আছে, এই লাইন কন্ডাক্টরের যদি চার্জের মান কিউ হয় এবং এই দুইটা কন্ডাক্টরের মাঝে যদি ভোল্টেজের ডিফারেন্স যদি আমাদের ভি হয়, তাহলে সেখানে ক্যাপাসিট্যান্স হবে সি ইকুয়াল টু কিউ বাই ভি। এই যে এই ধরনের ক্যাপাসিট্যান্স ফর্ম করে। তাহলে এই যে ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স এবং রেজিস্ট্যান্স, এটা সম্বন্ধে আমরা জানলাম। তাহলে হোয়ার কিউ ইকুয়াল টু চার্জ অন দা লাইন ইন কুলম্ব আর ভি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স between the conductor, ঠিক আছে? The capacitance is uniformly distributed along the whole length of the line and may be regarded as a uniform series of capacitors connected between the conductor as shown in figure. ঠিক আছে? When an alternating voltage is impressed on a transmission line, the charge on the conductors at any point increase and decrease with the increase and decrease of the instantaneous value of the voltage between conductors at that point. তো যাই হোক, the current flows between the conductor, যখন আমরা এই যে ক্যাপাসিট্যান্স ফর্ম করার ফলে একটা ভোল্টেজ ডিফারেন্স যে হচ্ছে, এই ভোল্টেজ ডিফারেন্সের কারণে এই ক্যাপাসিট্যান্সের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে। এই লাইন কন্ডাক্টরের মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স যেহেতু আছে দুইটা লাইন কন্ডাক্টরের মাঝে, এবং একটা ক্যাপাসিট্যান্স যেহেতু ফর্ম করলো, এই ক্যাপাসিট্যান্স ফর্ম করার কারণে, ভোল্টেজ ডিফারেন্স থাকার কারণে এর মাঝ দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। এই কারেন্ট ফ্লোটাকে নাম হচ্ছে চার্জিং কারেন্ট। এই কারেন্টের নামটা হচ্ছে চার্জিং কারেন্ট। এখানে সেই জিনিসটাই এরা বলা হচ্ছে। This charging current flows in the line even when it is open circuited, that is supplying no load থাকলে। It affects the voltage drop along the line as well as the efficiency and power factor of the line. এটা কি করে? It affects the voltage drop করে, affect ফেলায়, voltage drop, লাইনের ভোল্টেজ ড্রপ কে এফেক্ট ফেলায়, as well as the efficiency, ভোল্টেজ ড্রপ হলে সেখানে এফিসিয়েন্সিরও ইফেক্ট করবে এবং পাওয়ার ফ্যাক্টরেরও ইফেক্ট করবে। তাহলে ক্যাপাসিট্যান্সটা একটা লাইনের ভোল্টেজ ড্রপের ক্ষেত্রে ইফেক্ট ফেলায়, as well as এফিসিয়েন্সিতে ইফেক্ট ফেলায় এবং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রেও ইফেক্ট ফেলায়। তো রেজিস্ট্যান্স অফ এ ট্রান্সমিশন লাইন, এটা সম্বন্ধে একটু আলোচনা করি। The resistance of a transmission line conductor is the most important cause of power loss in the transmission line. The transmission line conductor রেজিস্ট্যান্সটা এমন একটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা কি কারণে? এটা কারণ হচ্ছে ট্রান্সমিশন লাইনের এটা পাওয়ার লস করে। পাওয়ার লস কিভাবে করে? যে আই স্কয়ার আর লস করে। আর যেহেতু থাকবে, সুতরাং এখানে একটা কিছু পরিমাণ পাওয়ারের লস হবে। তাহলে রেজিস্ট্যান্সটা ট্রান্সমিশন লাইনের কি হিসেবে কাজ করে? পাওয়ার লস এলিমেন্ট হিসেবে কাজ করে। তো রেজিস্ট্যান্স আর অফ এ লাইন কন্ডাক্টর, রেজিস্ট্যান্সের যে আমরা মেন যে সূত্রটা, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের মেন সূত্রটা হচ্ছে, আমরা এটা সার্কিটেও শিখছি, আর ইকুয়াল টু রো এল বাই এ। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাকচুয়াল সূত্র। এখানে রো হচ্ছে কি? রেজিস্টিভিটি, এল হচ্ছে লেন্থ অফ দা কন্ডাক্টর, আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এইটার উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্সের মান ডিপেন্ড করে। তাহলে রো হচ্ছে স্পেসিফিক রেজিস্টিভিটি। এটা কি? এই জিনিসটা হচ্ছে যে আমি কোন ধরনের কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দ্বারা এই কন্ডাক্টরটা তৈরি করতেছি। দ্যাট মিন্স এটা কি অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম দ্বারা, নাকি এটা কপার দ্বারা, নাকি এটা সিলভার দ্বারা, নাকি কোন ধরনের এলিমেন্ট আমি ইউজ করতেছি, তার উপরে এই রোটা ডিপেন্ড করে। এখন যদি আমি রোটা যদি আমাদের রো এর মান যদি আমাদের বেশি হয়, তাহলে আর এর মানও বেশি হবে। রো এর মান কম হলে আর এর মানও কম হবে। এল হচ্ছে কতটুকু লেন্থের আমি ইউজ করব কন্ডাক্টর, সেটার উপরে ডিপেন্ড করবে। আর এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, তারটা মোটা হবে না চিকন হবে, এর উপরে ডিপেন্ড করে। তাহলে আর ইকুয়াল টু রো এল বাই এ, এই রো এল বাই এ এটার উপর ডিপেন্ড করে আর এর মান ক্যালকুলেট করা হয়। The variation of resistance of metallic conductors with temperature is practically linear over the normal range of operation. এইখানে রেজিস্ট্যান্সের আবার আরেকটা ভেরিয়েশন হয় কোথায়? টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের মান কম বাড়া হয়। টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স কম বাড়া হওয়ার জন্য
এই যে সাপোজ R1 and R2 are the resistance of conductor at T1 degree centigrade and T2 degree centigrade respectively. যদি এখানে বলা হয়েছে যে T1 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি রেজিস্ট্যান্সের মান R1 হয় আর T2 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি R2 হয় এবং যদি T2 is greater than T1 ধরে নিলাম T2 is greater than মানে T2 টেম্পারেচারটা T1 এর চেয়ে বেশি। if alpha 1 is the temperature coefficient, যদি alpha 1 টা temperature coefficient হয় at T1 degree centigrade, then R2 equal to আমরা লিখতে পারি এটা একটা সূত্র যে R2 equal to লেখা যায় R1 1 plus alpha 1 T2 minus T1। এটা একটা সূত্র, কিন্তু এটা একটা সূত্র রেজিস্ট্যান্স, অর্থাৎ যদি দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে যদি থাকে দুইটা রেজিস্ট্যান্স, তাহলে তাদের মান ক্যালকুলেশনের জন্য যে সূত্রটা ইউজ করা হয় সেটা হচ্ছে R2 equal to R1 1 plus alpha 1 T2 minus T1। তাহলে এখানে আলফা 1 টা কি, আলফা 1 টা হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট, এই মানটা এটা ইকুয়াল টু লেখা যায় আলফা নোট ডিভাইডেড বাই 1 প্লাস আলফা নোট T1। তাহলে আলফা নোটটা কি, আলফা নোটটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এই টেম্পারেচার কোএফিসিয়েন্টের একটা মান থাকবে, এই টেম্পারেচার কোএফিসিয়েন্টের মানটা এখানে আমরা বসে দিব, আর T1 যে টেম্পারেচারের মান সেটা যদি আমরা বসে দেই তাহলে আলফা 1 এর মান আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে আলফা 1 এর মান ক্যালকুলেট করলে T2 আর T1 এর যদি ডিফারেন্স আমরা নেই তার সাথে R1 এর মান ক্যালকুলেট করে যদি আমরা গুণ দেই তাহলে R2 এর মান আমরা বের হয়ে যাবে। তাহলে এই R2 equal to R1 1 plus alpha 1 T2 minus T1, যেখানে আলফা 1 এর মানটা হচ্ছে একটা টেম্পারেচার কোএফিসিয়েন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে আলফা নোট ডিভাইডেড বাই 1 প্লাস আলফা নোট T1, যেখানে আলফা নোটটাকে বলা হয়েছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তাহলে এখন এখানে বলা হয়েছে ইন এ সিঙ্গেল ফেজ অর টু ওয়্যার ডিসি লাইন দ্য টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, সিঙ্গেল ফেজ অথবা টু ওয়্যার ডিসি লাইন, সিঙ্গেল ফেজ মানে একটাই ফেজ, ঠিক আছে, আর টু ওয়্যার মানে দুইটা ওয়্যার ডিসি লাইন, দ্য টোটাল রেজিস্ট্যান্স যেটাকে বলা হচ্ছে লুপ রেজিস্ট্যান্স is equal to the double the resistance of the either conductor। তাহলে টু ওয়্যার ডিসি লাইনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মান ক্যালকুলেশনের সময় যে রেজিস্ট্যান্স যদি R হয় তাহলে এখানে ডাবল দা রেজিস্ট্যান্স হবে কন্ডাক্টরের ক্ষেত্রে, দ্যাট মিন্স 2R লেখা যাবে। ইন কেস অফ থ্রি ফেজ ট্রান্সমিশন লাইন রেজিস্ট্যান্স পার ফেজ ইজ দা রেজিস্ট্যান্স অফ ওয়ান কন্ডাক্টর, পার ফেজের জন্য ওয়ান কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হচ্ছে R। তাহলে যদি থ্রি ফেজ হয় তাহলে কিন্তু 3R হবে। থ্রি ফেজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে পার ফেজে যদি রেজিস্ট্যান্সের মান R হয় মানে একটা কন্ডাক্টরের ক্ষেত্রে, তাহলে থ্রি ফেজ ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কন্ডাক্টর হবে 3R, পার ফেজে R হলে থ্রি ফেজের ক্ষেত্রে 3R হবে, সেই জিনিসটা বলছি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই যে জিনিসটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, স্কিন ইফেক্ট। এটা অনেক সময় বিভিন্ন জায়গায় তোমাকে প্রশ্ন করতে পারে, যদি কেউ ইলেকট্রিক্যাল লাইনে কাজ করো বা বিশেষ করে পল্লী বিদ্যুৎ বা অন্যান্য জায়গায় অনেকেই তোমরা প্র্যাকটিক্যাল বা বিএমডিএ তে, তো অনেক সময় ইলেকট্রিক্যাল জিনিসগুলো তোমাদের এই জন্য দরকার, যার কারণে কিন্তু তোমাদের এই কোর্স গুলো দিচ্ছে। তো স্কিন ইফেক্ট একটা টার্ম, সেই টার্মটা কি, যে এই টার্মটার সাথে স্কিন ইফেক্ট, দেখো স্কিনের একটা ইফেক্ট, স্কিন ইফেক্ট। তো ইলেকট্রিক্যালের পরিভাষায় স্কিন ইফেক্টটা কি আসলে, স্কিন ইফেক্টটা ইলেকট্রিক্যালের ভাষায় হচ্ছে যে আমরা এই যে যেমন এটা একটা কন্ডাক্টর দেখানো হয়েছে, ঠিক আছে, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কিন্তু চার্জের পরিবর্তনের ফলেই কিন্তু কারেন্ট ফ্লো হয়, এটা আমরা সবাই জানি যে চার্জ থাকে, কারেন্ট ফ্লো হতে গেলে সেখানে চার্জের পরিবর্তন হতে হবে বা চার্জ থাকতে হবে, সুতরাং তো চার্জ আছে, কিন্তু যখন আমরা একটা অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করি, দ্যাট মিন্স এসি যখন আমরা অ্যাপ্লাই করি, তখন এই অল্টারনেটিং মানে কারেন্টের যে প্রবণতা এই অ্যাপ্লাই করার ফলে এই যে চার্জগুলো ভিতরে ছিল সেই চার্জগুলো ম্যাক্সিমাম যদি কন্ডাক্টর, এটা তো কন্ডাক্টর এটা দেখানো হয়েছে, এই কন্ডাক্টরের যে সারফেস বরাবর যদি আসে, অর্থাৎ সারফেস বরাবর যদি থাকে, দ্যাট মিন্স সবগুলো কন্ডাক্টরে এমন মুভমেন্ট হচ্ছে যে কন্ডাক্টরের চার্জগুলো, কন্ডাক্টরের ভিতরের চার্জগুলো ভিতরে আর নাই, চার্জগুলো কোথায় থাকবে, এর বাহির বরাবর একদম সারফেস বরাবর যদি থাকে, তাহলে এই সারফেস বরাবর যদি থাকে, এই যে সারফেস বরাবর চার্জগুলো থাকা যে আমরা অল্টারনেটিং কারেন্ট ফ্লোয়িং ফর দা কন্ডাক্টর, যখন এর মধ্য দিয়ে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে অল্টারনেটিং কারেন্ট ফ্লো হবে, তখন কন্ডাক্টর ডাজ নট ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি, অর্থাৎ কন্ডাক্টরের সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় না কারেন্টটা, তাহলে কি হয়, ইট হ্যাজ দ্য টেন্ডেন্সি
এটার একটা টেন্ডেন্সি আছে, কি টেন্ডেন্সি? টু কনসেন্ট্রেট দ্য নেয়ার দ্য সারফেস অফ দ্য কন্ডাক্টর। এই যে নেয়ার দ্য সারফেস অফ এ কন্ডাক্টর, সারফেস বরাবর, অর্থাৎ একটা কন্ডাক্টরের অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে বা এসি কারেন্টের ক্ষেত্রে আমরা দেখি, এসি কারেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে নেয়ার দ্য কন্ডাক্টরের ক্ষেত্রে সারফেস বরাবর কারেন্ট যাওয়ার চেষ্টা করে। কন্ডাক্টরের সারফেস, অর্থাৎ কন্ডাক্টরের গা ঘেঁষে ঘেঁষে চার্জ গুলো থাকে, যার কারণে কন্ডাক্টরের গা বরাবর কারেন্ট থাকে। কিন্তু কন্ডাক্টরের মাঝখানে, অর্থাৎ একদম সেন্টারে কোনো ধরনের কারেন্ট ফ্লো হয় না। এই যে কন্ডাক্টরের সারফেসে কোনো সারফেস বরাবর সবগুলো চার্জ থাকে এবং সারফেস বরাবর যে টেন্ডেন্সিটা ফ্লো করে কন্ডাক্টরের কারেন্ট ফ্লো হওয়ার, এই প্রবণতাটাকেই, এই টেন্ডেন্সিটাকেই আমরা স্কিন ইফেক্ট বলে থাকি। তাহলে স্কিন ইফেক্টের ইয়েটা কি? স্কিন ইফেক্ট কিন্তু জিসির ক্ষেত্রে হবে না। কেন জিসির ক্ষেত্রে হবে না? জিসির ক্ষেত্রে সব জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় কারেন্ট, আর এসির ক্ষেত্রে আমরা দেখতেছি যে সব জায়গায় ইউনিফর্মলি হয় না। ওই কি হয় তাহলে, সারফেস বরাবর বেশি হয় আর মাঝখানের অংশটুকুতে একেবারেই হয় না, নো কারেন্ট ফ্লো হয় একদম। মানে কন্ডাক্টরের গা বরাবর বেশি কারেন্ট ফ্লো হয়, কন্ডাক্টরের গা বরাবর বেশি কারেন্ট ফ্লো হয়। তো সেই জিনিসটাই আমরা যদি দেখি তাহলে সেটা একটু আমরা দেখব। ডিউ টু স্কিন ইফেক্ট, the effective area of cross section of the conductor through which current flows is reduced। বলা হচ্ছে যে স্কিন ইফেক্টের কারণে ইফেক্টিভ এরিয়া অফ দ্য কারেন্ট ক্রস সেকশন, ঠিক আছে, ইফেক্টিভ এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য কন্ডাক্টর সো হুইচ কারেন্ট ফ্লোজ ইজ রিডিউস, ঠিক আছে, কারেন্ট ফ্লোটাকে রিডিউস করে ইফেক্টিভ এরিয়া, ঠিক আছে, স্কিন ইফেক্টের কারণে এই ক্রস সেকশনাল এরিয়াটাকে রিডিউস করছে। কনসিকুয়েন্টলি দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর ইজ স্লাইটলি ইনক্রিজড। যদি আমি রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টরে যদি আমরা স্লাইটলি ইনক্রিজ করি when carrying an alternating current, ঠিক আছে, the cause of skin effect can be easily explained. A solid conductor may be thought to be consisting of a large number of strands is carrying a small part of the current। আমি বলতেছি এটা পরে। The inductance of each strand will vary according to its position. Thus, the strands near the center are surrounded by a greater magnetic flux and hence have larger inductance than that the near surface. The high reactance of inner strands causes the alternating current to flow near the surface of conductor. This clouding of current near the conductor surface is the skin effect। যে জিনিসটা বলতেছে যে এখানে এই যে কারেন্ট ফ্লো হচ্ছে, যে এই কারেন্ট ফ্লো হওয়ার একটা ইয়া আছে, the inductance of each strand will vary according to its position। অর্থাৎ এই যে কন্ডাক্টরের এই যে স্কিন ইফেক্টের ফলে, স্কিন ইফেক্টের কিছু কি আছে, ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলোর উপরে স্কিন ইফেক্ট আজকে ডিপেন্ড করতেছে। সেই ডিপেন্ড করার উপরে এখানে স্কিন ইফেক্টটা কিরকম হবে সেটা, অর্থাৎ কন্ডাক্টরের পজিশন, কন্ডাক্টরের সাইজ, এগুলোর উপরেও কিছুটা ডিপেন্ড করে স্কিন ইফেক্ট কিরকম হবে। অর্থাৎ স্কিন ইফেক্ট, আমার যদি কন্ডাক্টরের ডায়ামিটার যদি ছোট হয়, কন্ডাক্টরের যদি সাইজ যদি অন্যরকম হয়, তাহলে স্কিন ইফেক্ট একরকম হবে। অর্থাৎ কিছু ফ্যাক্টর ডিপেন্ড করতেছে স্কিন ইফেক্ট হওয়ার জন্য। সেই ফ্যাক্টর গুলো কি সেটা একটু আমরা একটু দেখি। তো বলা হচ্ছে স্কিন ইফেক্ট ডিপেন্ডস আপন দ্য ফলোইং ফ্যাক্টরস। চারটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। সেই চারটা ফ্যাক্টর কি? নেচার অফ ম্যাটেরিয়াল, ঠিক আছে, ডায়ামিটার অফ ওয়্যার, ফ্রিকোয়েন্সি আর শেপ অফ ওয়্যার। তাহলে দেখো আমি যে জিনিসটা বললাম, নেচার অফ ম্যাটেরিয়াল, নেচার অফ ম্যাটেরিয়াল অর্থাৎ আমার ম্যাটেরিয়ালের নেচারটা কিরকম। যেমন কপারের ম্যাটেরিয়াল দ্বারা, কপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দ্বারা যদি আমি তৈরি করি তাহলে তার এক ধরনের নেচার, আবার যদি আমি অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি করি তার এক ধরনের নেচার। দ্যাট মিন্স এই স্কিন ইফেক্টটা নেচারের উপরও কিছুটা ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালের যে নেচার, দ্যাট মিন্স ম্যাটেরিয়ালের নেচারের উপরও স্কিন ইফেক্টটা কিছুটা প্রভাব বিস্তার করে। তাহলে স্কিন ইফেক্টটা চারটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। নাম্বার 1 হচ্ছে নেচার অফ ম্যাটেরিয়াল, দ্যাট মিন্স আমার এই যে কন্ডাক্টর, এইটা যেহেতু কন্ডাক্টরের মধ্যেই স্কিন ইফেক্টটা হবে, তাহলে এই কন্ডাক্টর কোন ধরনের ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তার উপরে একটা কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। নেচার অফ ম্যাটেরিয়াল, ডায়ামিটার অফ ওয়্যার, অর্থাৎ এই যে কন্ডাক্টরটা আমি তৈরি করলাম, এই কন্ডাক্টরের ডায়ামিটার কেমন, ডায়ামিটার যদি হয় বাইরে যদি যায়, ইনক্রিজ উইথ দ্য ডায়ামিটার অফ ওয়্যার, তাহলে ইনক্রিজেস উইথ দ্য ডায়ামিটার অফ ওয়্যার। তাহলে ডায়ামিটার অফ ওয়্যার যদি ইনক্রিজ করে তাহলে স্কিন ইফেক্ট অলসো ইনক্রিজ করবে। তাহলে স্কিন ইফেক্ট যদি ইনক্রিজ করে, ডায়ামিটার যদি ইনক্রিজ করে, তার মানে যদি বেশি পরিমাণ যদি ডায়ামিটার হয় কন্ডাক্টরে,
তাহলে কিন্তু স্কিন ইফেক্টও বেশি হবে। তার মানে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, বা বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হওয়ার জন্য বেশি পরিমাণ চার্জ তার সারফেস বরাবর যাবে, যার কারণে ডায়ামিটারের উপরে ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি একটা অন্যতম কারণ, ইফেক্ট আর কি। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, ফ্রিকোয়েন্সি যত বাড়বে এই স্কিন ইফেক্ট তত বাড়বে। দ্যাট মিন্স এটা বলা হচ্ছে এই জন্য যে ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সি কেন রিলেটেড, ওই যে যেহেতু আমার ডিসিতে তো কোনো স্কিন ইফেক্ট থাকতেছে না, এসিতেই শুধু স্কিন ইফেক্ট হচ্ছে। এসিতে স্কিন ইফেক্ট হচ্ছে কেন? এসিতে যেহেতু ফ্রিকোয়েন্সি আছে, তাহলে ফ্রিকোয়েন্সির সাথে এই স্কিন ইফেক্টটা ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সির সাথে স্কিন ইফেক্টটা ডিপেন্ডেন্ট। তাহলে ফ্রিকোয়েন্সি যদি, ফ্রিকোয়েন্সির মান যদি বাড়ে, তাহলে আমাদের স্কিন ইফেক্টের মানও বাড়বে, সেই জিনিসটা বলতে। তারপরে বলা হচ্ছে শেপ অফ ওয়্যার, মানে এটা শেপটা কি রকম, অর্থাৎ এটার ওই যে এর আগেও বলছিলাম যে এটা কি একদম সফট, মানে একদম শেপটা কি একদম রাউন্ড, নাকি অ্যাব্রো থ্যাব্রো, নাকি স্ট্যান্ডার্ড, নাকি কোন ধরনের, না সলিড, একদম কোন ধরনের। তাহলে বলা হচ্ছে যে শেপ অফ ওয়্যারের ক্ষেত্রেও এটা ডিপেন্ড করে, ওয়্যারের শেপটা কি রকম, তাহলে সেটার উপরেও স্কিন ইফেক্ট ডিপেন্ড করে। বলা হচ্ছে যে লেস ফর স্ট্যান্ডার্ড কন্ডাক্টর দেন দ্য সলিড কন্ডাক্টর। বলা হচ্ছে যে সলিড কন্ডাক্টরের চেয়ে স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কি এই স্কিন ইফেক্টের মানটা কম। ইট মে বি নোটেড দ্যাট স্কিন ইফেক্ট ইজ নেগলিজিবল when the supply frequency is low। তাহলে বলা হচ্ছে যে স্কিন ইফেক্ট ইজ নেগলিজিবল কখন? যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি ভেরি লো হবে। দ্যাট মিন্স 50 হার্টজের চেয়ে যদি কম হয়, তাহলে স্কিন কন্ডাক্টর ডায়ামিটার ইজ সেন্টিমিটারের চেয়েও কম হয়, এবং সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেটা, তাহলে 50 হার্টজের চেয়েও যদি কম হয়, তাহলে এই দুইটা কন্ডিশনে স্কিন ইফেক্টটাকে আমরা নেগলেক্ট করতে পারি বা নেগলিজেবল ধরা যায়। তাহলে এইটা দুইটা কন্ডিশন, কিন্তু কোন দুইটা কন্ডিশন? তাহলে কন্ডিশন, স্কিন ইফেক্ট হতে গেলে আমাদের তো অবশ্যই অল্টারনেটিং কারেন্ট হতে হবে, তার পাশাপাশি অল্টারনেটিং সাপ্লাই আমাদেরকে দিতে হবে, তার পাশাপাশি দুইটা কন্ডিশন কি, যে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ মিনিমাম বা তার চেয়ে বেশি হতে হবে, আর কন্ডাক্টরের ডায়ামিটারও কি হতে হবে, 1 সেন্টিমিটারের চেয়ে বেশি হতে হবে। তার মানে এই 1 সেন্টিমিটারের কম এবং ফ্রিকোয়েন্সি যদি 50 হার্টজের কম হয়, তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো ধরনের স্কিন ইফেক্টের প্রভাব থাকবে না, স্কিন ইফেক্ট কোনো ধরনের থাকবে না। দ্যাট মিন্স এটাকে স্কিন ইফেক্ট আমরা যেটা থাকলেও একদম নেগলিজিবল ধরা যায়, তার মানে টোটালি সেটা অন্যরকম কাজ করবে। এরপরে ফ্লাক্স লিঙ্কেজ বলা হচ্ছে। Flux linkage, as stated earlier, the inductance of a circuit is defined as the flux linkage per unit current। আমরা জানি যে অল্টারনেটিং ফ্লাক্স ক্রিয়েট হয় একটা কন্ডাক্টরে, কন্ডাক্টরে অল্টারনেটিং ফ্লাক্স ক্রিয়েট হয়ে কন্ডাক্টরে ইম্পোজ করার ফলে কিছু ফ্লাক্স কাট করে, এই ফ্লাক্স কাটিং ফ্লাক্স গুলোকেই ফ্লাক্স লিঙ্কেজ বলা হচ্ছে। আর এই ফ্লাক্স লিঙ্কেজ পার ইউনিট কারেন্ট, পার কারেন্টে, পার কারেন্ট মানে পার ইউনিট কারেন্ট মানে পার 1 অ্যাম্পিয়ার কারেন্টে কি পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজ ফ্লাক্স কাট করতেছে, ফ্লাক্স আমরা দেখব। therefore in order to find the inductance of a circuit, the determination of flux linkage is of primary importance। we shall discuss two important cases of flux linkage। flux linkage বলা হচ্ছে due একটা ফোর্স তৈরি হচ্ছে, এই ফোর্সটা কন্ডাক্টরের ভিতরে এবং বাইরে দুই জায়গাতেই থাকে। both these fluxes will contribute to the inductance of the conductor। এই দুই জায়গা একটা, যেহেতু আমার একটা ইলেকট্রিক ফোর্সের কারণে সেখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স কাট করতেছে, আর এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, সেই ইন্ডাকটেন্সটার মানটাই আমরা ক্যালকুলেট করব। ফ্লাক্স লিঙ্কেজ ডিউ টু ইন্টারনাল ফ্লাক্স, ফ্লাক্স লিঙ্কেজের মান ইন্টারনাল ফ্লাক্সের কারণে কি হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, এটা একটা ধরে নাও আর রেডিয়াসের একটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর ধরা হয়েছে। ঠিক আছে, এই সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরে যার রেডিয়াস হচ্ছে আর
আর এর মধ্যে দিয়ে কন্ডাক্টরের মধ্যে দিয়ে দেখানো হয়েছে যে এখানে কি যাচ্ছে, আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এটা একটা কন্ডাক্টর ধরা। এর চতুর্পাশে এই যে এখানে আবার এই জিনিসটাকে আমরা একটু উল্টা ভাবে দেখানো হয়েছে, একটু ডিটেলস ভাবে, যে এই কন্ডাক্টরের মধ্যে ফ্লাক্স তৈরি হচ্ছে, এই যে ফ্লাক্স দেখানো হয়েছে। তো যেখানে দেখানো হয়েছে যে এই ফ্লাক্সটা তৈরি হচ্ছে, আর হচ্ছে তার রেডিয়াস, ঠিক আছে। এখন এইখানে দুইটা আমরা জিনিস দেখানো হয়েছে, সেটা আমরা একটু পরে আসছি, আগে এখানে দেখি। রেফার টু ফিগার ফিগার যেটা দেখলাম, হোয়াট দ্য ক্রস সেকশন of the conductor is shown magnified for clarity. Now magnetic field intensity at a point x meters from the center is given by, দেখো এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হলো, এই ম্যাগনেটিক ফিল্ডের ফলে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স, এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হওয়ার ফলে এই ফ্লাক্সের ইন্টেন্সিটি বের করতেছে। এখন ইন্টেন্সিটি বের করতেছে কন্ডাক্টরের ইনসাইডে। প্রথম কথা হচ্ছে যে ইন্টারনাল বের করার জন্য কিন্তু ইনসাইডে, অর্থাৎ ভিতরের অংশটুকুতে। তো ভিতরের অংশটুকুতে যদি ফ্লাক্স ইন্টেন্সিটি বের করতে চাই, টু ix বাই টুয়াইস বাই এক্স। ফ্লাক্স ইন্টেন্সিটির সূত্র হচ্ছে x বলতে বোঝাচ্ছে যে x কোথায়, দেখো এখান থেকে এই যে প্রথম চিহ্ন যেটা এইখানকার হচ্ছে এক্স, তাহলে এই দেখো কিভাবে আসছে সেটা একটু দেখো। the current enclosed by the path is x and m, আমরা জানি hx into twice by x, এর মানটা কিভাবে হবে, twice by x t পরিধি, ওই যে বৃত্তটা ধরানো হয়েছে ব্যাসার্ধ, এজন্য twice by x, আর সেখানে ফ্লাক্স ইন্টেন্সিটি কত, hx। তাহলে ইন্টেন্সিটিকে বা ডেনসিটি, আমরা যদি ইন্টেন্সিটি বা ডেনসিটি যদি চিন্তা করি, তাহলে সেখানকার টোটাল কারেন্ট আমরা পাবো, সেই জিনিসটা এরা বলছে। তাহলে এখান থেকে যদি আমরা জানি hx ইকুয়াল টু টুয়াইস বাই x ইনটু ix, তাহলে hx ইকুয়াল টু কি হবে, তাহলে ix বাই টুয়াইস বাই x, সেই জিনিসটা এখানে আসছে, hx ইকুয়াল টু ix বাই টুয়াইস বাই x। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান, টোটাল কারেন্টের মান কিভাবে পাবো, এখানকার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে এখানকার যদি আমরা পরিধি অর্থাৎ টোটাল এরিয়াটাকে যদি আমরা গুণ দেই, তাহলে সেখানকার আমরা টোটাল কারেন্ট ইনক্লোজ পাবো। এই যে এরিয়াটা, এই যে বৃত্তাকার যে এরিয়াটা, এই বৃত্তাকার এরিয়াতে টোটাল কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করার সূত্র হচ্ছে যে এখানে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে, তো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির মান দেওয়া আছে, তো ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটির সাথে এখানকার যে পরিধি, টোটাল যে পরিধি যে এরিয়াটা, সেই টুয়াইস বাই এর টোটাল কারেন্টের মান পাবো। তাহলে যদি আমি সেখান থেকে যদি আমি বের করতে চাই, তাহলে hx ইকুয়াল টু ix ডিভাইডেড বাই টুয়াইস বাই x, অর্থাৎ ix কে টুয়াইস বাই x দ্বারা ভাগ করতে। এজিউমে ইউনিফর্ম কারেন্ট ডেনসিটির জন্য দেখো ix ইকুয়াল টু আবার কি, ix ইকুয়াল টু কি, এর মধ্যে দিয়ে টোটালটার মধ্যে দিয়ে i কারেন্ট যাচ্ছে, একটু জিনিসটা বুঝো। অর্থাৎ টোটালটার মধ্যে দিয়ে মানে কি, পাই আর স্কয়ারে আমাদের যাচ্ছে i, অর্থাৎ এই যে আর ব্যাসার্ধের কন্ডাক্টরের মধ্যে দিয়ে কিন্তু আই কারেন্ট যাচ্ছে। কিন্তু এখন যদি আমি এই ix এর মান বের করতে চাই, অর্থাৎ এই ix বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ x যে আমরা ধরলাম, x রেডিয়াসটা যেটা বললাম, অর্থাৎ এর মধ্যে দিয়ে মাঝখানে যে একটা গোলাকার যে আমরা বৃত্ত ধরলাম, এই বৃত্তের মধ্যে দিয়ে x পরিমাণ ব্যাসার্ধে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ঐকিক নিয়মের মতো করো, পাই আর স্কয়ারে আছে আই, অর্থাৎ পাই আর স্কয়ারের জন্য আই কারেন্ট, তাহলে এই এক্স ব্যাসার্ধের জন্য কি পাই এক্স স্কয়ার, অর্থাৎ একে কত, একে হচ্ছে আই বাই পাই আর স্কয়ার, অর্থাৎ একে কত পাই আই বাই পাই আর স্কয়ার, অর্থাৎ পাই এক্স স্কয়ারে কত, পাই এক্স স্কয়ারের মান কি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার না, তাহলে এটা যদি
ক্ষেত্রফল পাই আর স্কয়ার হয়। আর এখানে এক্স যদি হয়, এক্স দূরত্ব যদি হয়, তাহলে এক্স ব্যাসার্ধের জন্য কত হবে? পাই এক্স স্কয়ার। তাহলে পাই এক্স স্কয়ারে কত? এই জন্য এখানে দিচ্ছে পাই এক্স স্কয়ার বাই ইনটু আই ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। অর্থাৎ আমি যদি ভালোভাবে বুঝাই, তা পাই আর স্কয়ারে আছে আই কারেন্ট, তাহলে পাই এক্স স্কয়ারে কত আছে এটা বের করার জন্য কি একে কত, অর্থাৎ পাই এক্স স্কয়ারে কত, একে হচ্ছে আই বাই পাই আর স্কয়ার, অর্থাৎ পাই এক্স স্কয়ারে আছে পাই এক্স স্কয়ার বাই পাই আর। তাহলে আমি তো এই আই এক্স কারেন্টের মান জানি না, এই জন্য আমি আই এক্স কারেন্টের মানটা বের করে নিলাম। আমি আই এর মান জানি, আই আই কোথায় আছে? পাই স্কয়ার মিলে আছে আই, কিন্তু আই এক্স তো আমরা জানি না, এই জন্য আই এক্স এর মানটা আমরা বের করে নিলাম। অর্থাৎ আই গুণ পরিমাণ কারেন্ট আছে আই এক্স, অর্থাৎ এক্স স্কয়ার কে আর স্কয়ার দ্বারা ভাগ করলে তার সাথে আই গুণ করলে এই আই এক্স পাবো। অর্থাৎ আই এর এত গুণ এক্স স্কয়ার বাই আর স্কয়ার কারেন্ট হচ্ছে আই এক্স। তাহলে এইচ এক্স ইকুয়াল টু কি? তাহলে এইচ এক্স ইকুয়াল টু, এই যে এখন আই এক্স এর মান যদি আমরা এখানে বসায় দেই, তাহলে এক্স স্কয়ার বাই আর স্কয়ার ইনটু আই ডিভাইডেড বাই 1/2 গেল আই গুণ আছে আই এক্স 1/2 কাটালো, এর মান পেলাম এইচ এক্স ইকুয়াল টু কিন্তু কত পাইছি? x divided by twice by r square I ampere turn per meter, এটা পাইছি। এখন আমরা এই যে পারমেবিলিটি বলে একটা কথা আছে, পারমেবিলিটি, ঠিক আছে? কন্ডাক্টরের ক্ষেত্রে পারমেবিলিটি, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি পারমেবিলিটি, ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা ইউজ করি পারমিটিভিটি ইপসিলন, আর ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা ইউজ করি পারমেবিলিটি। তাহলে যদি মিউ যদি পারমেবিলিটি হয়, মিউ মিউ ইকুয়াল টু আমরা জানি মিউ নট মিউ আর। মিউ নট হচ্ছে শূন্য স্থানের পারমেবিলিটি, যার মান আমরা জানি শূন্য স্থানের পারমেবিলিটির মান হচ্ছে 4 পাই ইনটু 10 টু দি পাওয়ার -7। আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমেবিলিটি, রিলেটিভ পারমেবিলিটি। মিউ নট হচ্ছে শূন্য স্থানের পারমেবিলিটি, আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমেবিলিটি, অর্থাৎ কার সাপেক্ষে কত। তাহলে এই দুটাকে যদি আমরা গুণ দেই তাহলে মিউ এর মান পাবো। is the বলা হচ্ছে যে is mu is the permeability of the conductor, then flux density at the considered point is given by, তাহলে এখানে ফ্লাক্স ইন্টেন্সিটির সাথে ফ্লাক্স ডেনসিটিটা হবে, আমরা জানি যে b ইকুয়াল টু মিউ এইচ, এটা আমরা সূত্র জানি। b ইকুয়াল টু ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে বা ম্যাগনেটিক ইয়ার ক্ষেত্রে আমরা জানি যে b ইকুয়াল টু মিউ এইচ, এটা একটা সূত্র। তাহলে b এখানে তো নয়, এখানে কি bx হবে, কারণ এইচ এক্স যেহেতু মিউ এর জায়গায় আমরা কি বসাতে পারবো? মিউ নট মিউ আর বসাতে পারবো। এজন্য মিউ নট মিউ আর এইচ এক্স। তাহলে মিউ নট মিউ আর এইচ এক্স এর মান আমরা বসায় দিলাম, এইচ এক্স যেটা পেলাম এক্স ডিভাইডেড বাই টুয়াইস বাই আর স্কয়ার। তাহলে মিউ নট এখান থেকে কাটাকাটি কিছু যাচ্ছে না, মিউ নট এক্স আই ডিভাইডেড বাই টুয়াইস বাই আর স্কয়ার। এখানে মিউ আর ইকুয়াল টু 1, হয়েছে যেহেতু মিউ আর ইকুয়াল টু 1, তাহলে মিউ আর 1 মিউ নট ডিভাইডেড বাই টুয়াইস বাই আর স্কয়ার, আর উপরে এক্স আই আছে। এরপরে বলা হচ্ছে নাও flaxical shell of radial thickness dx and axial length 1 meter is given by, বলা হচ্ছে যে ফ্লাক্স যেটা হচ্ছে একটা সিলিন্ড্রিক কন্ডাক্টরের ফ্লাক্সের মান যদি ডিফাই করি সিলিন্ড্রিক্যাল শেলের টোটাল ফ্লাক্স হয়, এবং এক্সিয়াল লেন্থ বরাবর লেন্থ যদি 1 মিটার হয়, তাহলে আমাদের ডিফাই এর মান কি হবে? ডিফাই এর মান হবে টোটাল, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিফাই এর মান হবে bx ইনটু 1, অর্থাৎ 1 gx, ঠিক আছে? তাহলে bx হচ্ছে ডেনসিটি, যেহেতু তাহলে ডেনসিটিকে এই যে রেডিয়াল থিকনেস এবং লেন্থ দ্বারা গুণ করা হয়েছে, তাহলে এখানকার টোটাল ফ্লাক্স পাওয়া যাচ্ছে, টোটাল ফ্লাক্স পাওয়া যাচ্ছে।
তাহলে বিএক্স এর মান হচ্ছে দেখো এখানে ক্যালকুলেশনের বিষয় একটু মানে একটু করাইতে পারলে বোর্ডে করাইতে পারলে আরো ক্লিয়ার হওয়া যেত। মিউ নট এক্স আই ডিভাইডেড বাই এই যে ডিএক্স এর মান তো ডিএক্স থাকবে আর টোয়াইস বাই আর স্কয়ার, এটা আমরা ডি5 পাইলাম। ফ্লাক্স লিঙ্কেজ লিঙ্কস উইথ কারেন্ট, এই যে ফ্লাক্সটা যেটা তৈরি হলো এই ফ্লাক্সটা কারেন্টের সাথে লিঙ্কস করতেছে, কারেন্টের সাথে লিঙ্ক করতেছে লিঙ্ক। তাহলে লিঙ্ক করেও সেই কারেন্টের মানটা আমরা তো আগেই বের করে রাখছি, পাই এক্স স্কয়ার বাই পাই আর স্কয়ার ইনটু আই, এটা তো আমরা আগেই দেখলাম। therefore flux linkage per meter length of the conductor is per meter length of the conductor কি flux linkage per meter, flux linkage একটা আর flux linkage per মিটারে যখন বের করতে যাব তখন আমি সেই জিনিসটা এখানে গুণ করছি। তাহলে ডি সাই এটা হচ্ছে লিঙ্কেজ করবে, লিঙ্ক করতেছে তখন সেইটাকে আমরা বলতেছি ফ্লাক্স লিঙ্কেজ। ফ্লাক্স লিঙ্কেজের মান হচ্ছে পাই এক্স স্কয়ার বাই পাই আর স্কয়ার ইনটু ডি5, পাই আর স্কয়ার বাই পাই এক্স ডি5। অর্থাৎ এটা কিভাবে আসলো দেখো, যে পাই আর স্কয়ারে যদি ডি5 পরিমাণ ফ্লাক্স থাকে তাহলে আমি তো বের করতেছি কিসে পাই এক্স স্কয়ারে, আমার তো সব হিসাবগুলো ওই যে এক্স যেটা বললাম ওইটাতে। তাহলে পাই আর স্কয়ারে যদি ডি5 পরিমাণ ফ্লাক্স থাকে তাহলে একে কত অর্থাৎ পাই এক্স স্কয়ারে কত, তাহলে সেটা হচ্ছে পাই এক্স স্কয়ার ডি5 ডিভাইডেড বাই পাই আর স্কয়ার, সেটাকে আমরা ডি সাই দ্বারা ডিনোট করা হয়েছে এবং এর মানগুলো যদি আমরা বসায় দেই তাহলে পাওয়া যাচ্ছে মিউ নট আই এক্স কিউব ডিভাইডেড বাই টুয়াইস পাই আর টু দি পাওয়ার 4 ডিএক্স ওয়েবারটা। তাহলে এটা পাইলাম আমি একটা ডি সাই অর্থাৎ অল্প পরিমাণে পাইছি। তাহলে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ এটা আমি এক্স পরিমাণ দূরত্বে পাইছি, কিন্তু এই যে এইরকম এক্স, এটা হচ্ছে এক্স পরিমাণ দূরত্বে যদি আমি পাইছি, এক্স পরিমাণ দূরত্বে পাইছি অর্থাৎ এই যে এই আর থেকে এক্স পরিমাণ দূরত্বে পাইছি, ঠিক আছে এক্স পরিমাণ দূরত্বে পাইছি। আর এখানে ডিএক্স এর জন্য আমরা এটা এখন টোটালটার জন্য কত, টোটালটার জন্য আমাদের কত হবে সেটার জন্য আমরা এখন তাহলে টোটালটা হচ্ছে আমরা এক্স দূরত্বে আমরা ফ্লাক্সের মান বের করছি, ফ্লাক্স লিঙ্কেজের মান বের করছি, কিন্তু আমরা কিন্তু টোটাল আমাদের কন্ডাক্টরের রেডিয়াস কত আর, তাহলে টোটাল কন্ডাক্টরের টোটাল যদি আমি ফ্লাক্স লিঙ্কেজ বের ফ্রম সেন্টার আর আমাদের ফেসে যাইতে হবে, তাহলে সাই ইন্টারনাল, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারনাল অর্থাৎ ইন্টারনাল ফ্লাক্স। এটা হবে আমাদের ইন্টারনাল ফ্লাক্স, এই ফ্লাক্সটা হবে আমাদের ইন্টারনাল ফ্লাক্স, কেননা এটা ইন্টারনালি আমি এই কন্ডাক্টরের ভিতরে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, সেই ফ্লাক্সটা আমরা দেখতেছি। আমাদের আমি যেটা বললাম যে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং ম্যাগনেটিক ফ্লাক্সও তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ডের দরুন। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সটা কোন কোন জায়গায় তৈরি, দুইটা জায়গায় তৈরি হয়, এটা কন্ডাক্টরের ভিতরেও হয়, বলা হয়েছে ইনসাইড দ্য কন্ডাক্টরও হয়, কন্ডাক্টরের বাহিরেও হয়। এখন আমরা যেটা বের করলাম যে কন্ডাক্টরের ভিতরের কারণে কন্ডাক্টরের ভিতরে ইন্টারনালি ফ্লাক্সটার মানটা কি রকম হবে, এরপরে আমরা এক্সটার্নালটা দেখব। তাহলে ইন্টারনালি আমরা যেটা বের করলাম যে সেইটা হচ্ছে এই জিরো, ইন্টারনালি তো আমাদের জিরো থেকে আর হচ্ছে এটা আমাদের লিমিট, তাহলে জিরো থেকে আর দিলাম আর মিউ নট আই এক্স এস কিউব টুয়াইস বাই আর টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি করব, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, জিরো থেকে আর হচ্ছে তার লিমিট, অর্থাৎ আমাদের টোটাল যে কন্ডাক্টরের রেডিয়াসটা কি ছিল জিরো থেকে আর, তাহলে জিরো থেকে আর এর মধ্যে কতটুকু ফ্লাক্স হচ্ছে অর্থাৎ এটা ইন্টারনালি কতটুকু ফ্লাক্স লিঙ্কেজ পাওয়া যাচ্ছে, ইন্টারনাল বোঝাচ্ছে সাই ইন্টারনাল, সেটা আমরা বের করতে পারবো। যদি আমরা dx এটা হচ্ছে তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে x টু দি আর যদি লিমিট বসায় দেয় তাহলে r টু দি পাওয়ার 4, তাহলে r টু দি পাওয়ার 4 r টু দি পাওয়ার 4 কেটে গেল আর এখানকার নিচের যে 4টা থাকলো এই 4টা এই 2 পাই এর সাথে গুণ হয়ে 8 পাই হয়ে গেল, তাহলে মিউ নট i বাই 8 পাই, এটা আমরা পাইলাম ইন্টারনালি ফ্লাক্স লিংকেজ ইন্টারনালের জন্য অর্থাৎ কন্ডাক্টরের ভিতরে। এখন ফ্লাক্স লিংকেজ ডিউ টু দ্য এক্সটার্নাল ফ্লাক্সের কারণে কি হবে, এই যে এখন দেখো এই যে আমরা যে কন্ডাক্টরটা দেখলাম এই কন্ডাক্টরটা তো আমার রেডিয়াস r ছিল,
এখন এই রেডিয়াস কন্ডাক্টরের বাইরে একটা ফ্লাক্স পাওয়া যাবে, বাইরেও একটা ফ্লাক্স পাওয়া যাবে। এই ফ্লাক্সের কারণে আমাদের কন্ডাক্টরের মানটা এই এক্সটার্নাল ফ্লাক্সের মান কত হবে, ফ্লাক্স লিংকেজের মান কত হবে, ঠিক আছে। এক্সটার্নাল ফ্লাক্সের কারণে ফ্লাক্স লিংকেজ কত হবে, একটা হচ্ছে প্রথম দুইটা, একটা হচ্ছে একই সাথে কন্ডাক্টরের ইন্টারনালও হয় এক্সটার্নালও হয়। ইন্টারনালের জন্য হচ্ছে ভিতরে 0 থেকে r পর্যন্ত লিমিট, অর্থাৎ কন্ডাক্টরের রেডিয়াসটাই হচ্ছে তার লিমিট। আর এক্সটার্নালের জন্য কত হচ্ছে, দেখো আগের মতোই ক্যালকুলেশন, hx ইকুয়াল টু আমরা জানি i বাই টুয়াইস বাই x, এটা আমরা জানি। bx ইকুয়াল টু মিউ নট hx, ওই আগের গুলোই মিউ নট i বাই টুয়াইস বাই x, এটা আমরা দিলাম। নাও ফ্লাক্স d5 ফর এ সিলিন্ড্রিক্যাল শেল অফ থিকনেস dx এবং এক্সিয়াল লেন্থ 1 মিটার, যেটা আমরা পেলাম এর আগে d5, সেটাও একই হবে মিউ নট i বাই টুয়াইস বাই x। ফ্লাক্স d5 লিংকস all the current in the conductor once and only once, flux linkage d psi equal to d5, তাহলে মিউ নট i বাই টুয়াইস বাই x। তাহলে এর লিমিটটা কি হবে সেই জিনিসটা আমরা দেখব। টোটাল ফ্লাক্স লিংকেজ কত হবে, টোটাল ফ্লাক্স লিংকেজটা কত হবে দেখো, এর লিমিটটা হবে এটা তো বাহিরে থেকে, তাই না, অর্থাৎ এই রেডিয়াসটা কত, এই কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে r, তাহলে r এর বাহির পর্যন্ত আসবে। আর এটা বাহিরে আমরা ধরা হয়েছে কত দূর পর্যন্ত, অর্থাৎ r থেকে ইনফিনিটি। এক্সটার্নাল ফ্লাক্সের লিংকেজের মানটার লিমিটটা হবে r থেকে ইনফিনিটি পর্যন্ত, r থেকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি r থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এখানে আমরা এখানে বসলাম। আর এটা কিন্তু নিচে এর বাইরে, যেহেতু এর রেডিয়াল থিকনেসটা যেহেতু এখানে এই কন্ডাক্টরের বাইরের থিকনেসটা আমরা চিন্তা করতেছি, এটা যেহেতু আর কন্ডাক্টরের ভিতরের অংশ না, এই জন্য কিন্তু এখানে আর এই বৃত্তাকার কন্ডাক্টরের বাইরের ফ্লাক্সের দরুন আমরা বের করব, এর মধ্যে কি পরিমাণ ফ্লাক্স লিংকেজ থাকে, সেই কন্ডাক্টরের বাইরের জন্য আমরা যেটা বের করব, এর লিমিটটা হচ্ছে r থেকে ইনফিনিটি। আর কোনটা, আজ r, অর্থাৎ এই যে এই কন্ডাক্টরের বাইরের গা থেকে ইনফিনিটি দূরত্ব পর্যন্ত, ইনফিনিটি বলতে যতদূর পর্যন্ত আমাদের এই ফ্লাক্স লিংকেজটা থাকবে, আর ফ্লাক্সের মানটা থাকবে, এজন্য এখানে ইনফিনিটি দেওয়া হয়েছে। তাহলে এখানে বলা আছে যে টোটাল ফ্লাক্স লিংকেজ কন্ডাক্টরে পাওয়া যাবে সারফেস টু ইনফিনিটি, সারফেস অর্থাৎ এই যে সারফেস থেকে এই সারফেস থেকে ইনফিনিটি পর্যন্ত বলা হচ্ছে। তাহলে সেই লিমিটটা যদি আমরা এখানে বসায় দেই, তাহলে r থেকে ইনফিনিটি, আর এখানে মিউ নট i বাই টুয়াইস বাই x dx, তাহলে dx বাই x আর মিউ নট i বাই টুয়াইস বাই এটা বাইরে যাবে, মিউ নট i বাই টুয়াইস বাই এটা যদি বাইরে যায়, তাহলে dx বাই x কে করলে আমরা পাই ln, ঠিক আছে, ln x। আর ln এর মান যদি আমরা এখানে বসায় দেই, তাহলে ln ইনফিনিটি আর এখানে হচ্ছে ln r, এইটা পাওয়া গেল। তাহলে দেখো ওভারঅল ফ্লাক্স লিংকেজ তাহলে কত হবে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, তাহলে ওভারঅল হবে psi ইকুয়াল টু psi ইন্টারনাল প্লাস psi এক্সটার্নাল, দ্যাট মিন্স মিউ নট i বাই 8 বাই যোগ r থেকে ইনফিনিটি মিউ নট i টুয়াইস বাই বাই x। তাহলে এখান থেকে যে মিউ নট i বাই টুয়াইস বাইটা কমন যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 1 বাই 4 প্লাস r থেকে ইনফিনিটি dx বাই x, এই টোটাল সাইটা হচ্ছে এটা। তাহলে এইখানে আমরা একটা সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কারণে, একটা সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, অর্থাৎ একটা কন্ডাক্টরের ক্ষেত্রেই আমরা ফ্লাক্সের মান কি পরিমাণ, ফ্লাক্স লিংকেজের মান পাচ্ছি, এটা টোটাল ফ্লাক্স লিংকেজের মানটা হচ্ছে এটা, psi ইকুয়াল টু মিউ নট i বাই টুয়াইস বাই 1 বাই 4 প্লাস r থেকে ইনফিনিটি dx বাই x। এখান থেকে তুমি একটা জিনিস অন্তত বুঝতে পারবা যে এখানে দুইটার কম্বিনেশন আছে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নালটা r থেকে ইনফিনিটি আর ইন্টারনালটা 0 থেকে r। তাহলে দুইটা ফ্লাক্স লিংকেজকে যদি আমরা যুক্ত করি, তাহলে ওভারঅল বা টোটাল ফ্লাক্স লিংকেজের মান পাবো। আর ফ্লাক্স লিংকেজের মান পাইলে আমি সেখানকার ইন্ডাকটেন্সের মান পাবো। কিভাবে ইন্ডাকটেন্সের মান পাবো, এই ফ্লাক্স লিংকেজটাকে যদি আমি কারেন্ট দ্বারা ভাগ করি, তাহলে সেখানে আমি ইন্ডাকটেন্সের মান পাবো। ইন্ডাকটেন্সের মান ক্যালকুলেশন পরে আছে, আমরা আবার এরপরে দিন ক্লাসে আমরা এই যে প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখবো, এই জিনিসটা আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। এরপরে ইন্ডাকটেন্সের ক্যালকুলেশন আছে, ইন্ডাকটেন্সের ক্যালকুলেশনটা ইজি আছে। আসলে এগুলো জিনিসগুলো ক্যালকুলেশনের জিনিস, একটু বোর্ডে করাইলে সবচেয়ে ভালো হতো, কিন্তু বোর্ডে করানো তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যার কারণে তোমরা একটু নোট করে রাখো। যদি যে যে জায়গায় ক্যালকুলেশন গুলো বুঝতে যদি প্রবলেম হয়, তাহলে আমি এটা পরবর্তীতে যখন তোমাদের যদি রিভিউ ক্লাস, যখন পরীক্ষার আগের কিছু রিভিউ ক্লাস নিয়ে ব্যবস্থা রাখবো, সেখানে যে বিষয়গুলো সমস্যা থাকবে সেই বিষয়গুলো আবার ডিটেইলস আলোচনা করা হবে, সমস্যা নেই। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, ঠিক আছে।